ভোটের খাস কথা। ভোটের খাস কথা নিবেদন করছে পুষ্পা ফার্নিচার, the best furniture ever you have seen. সহযোগী নিবেদক রত্নজ্যোতি শোরুম, দেবীনগর, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ নির্বাচনী অনুষ্ঠান ভোটের খাস কথাতে আপনাদের আরো একবার স্বাগত। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা। চৈতালি দেবী, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আসবার জন্য। আগামী 26 তারিখে দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণের পাশাপাশি বিভিন্ন দলের অন্যান্য যে শাখা সংগঠন রয়েছে তার নেতা কর্মীরা জেলা জুড়ে প্রচারে ঝড় তুলেছেন। কি নিয়ে ঝড় তুলছেন? ইতিমধ্যেই একাধিকবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলার বিভিন্ন প্রান্তে সভা করেছেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রচারে এসছেন। এক সেলিব্রিটি তারাও তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে ঝড় তুলেছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রে। চৈতালি দেবীও দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। তিনিও জেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন দলীয় প্রার্থীর জয়কে সুনিশ্চিত করবার জন্য। চৈতালি দেবী, প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাইবো যে এবারে রায়গঞ্জের মতো একটা গুরুত্বপূর্ণ আসন, যে আসন বরাবর একটা কংগ্রেস এবং সিপিএম এর মধ্যেই এটা ঘোরাফেরা করতো। প্রিয়রঞ্জন দাস মুন্সি বলুন, দীপা দাস মুন্সি বলুন, সুব্রত মুখার্জি, এদিকে মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক সিপিএম এর এই মুহূর্তে, তারা এই ক্ষেত্র থেকে জয়ী হয়েছেন। গতবারের যে লোকসভা নির্বাচন, সেখানে প্রথম রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে বিজেপি দেবশ্রী চৌধুরী তিনি একটা ভালো মার্জিনে তিনি জয়লাভ করেন। এই মুহূর্তে আপনারা জেলার বিভিন্ন প্রান্তে নির্বাচনের জন্য প্রচারে যাচ্ছেন। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষে কতটা অনুকূল, মানে আপনারা কতটা সাড়া পাচ্ছেন মানুষের কাছে? দেখুন, প্রথমে আমি আরসিটিভি সবাইকে আমার নমস্কার জানাই। শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। হ্যাঁ, গোটা উত্তর দিনাজপুর জুড়ে 7টা বিধানসভা, মানে রায়গঞ্জ যে লোকসভা কেন্দ্র, যেখানে 7টা বিধানসভা রয়েছে এবং 4টে শহর রয়েছে, তো সব জায়গাতেই যাচ্ছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, কারণ বিশেষ করে যারা মহিলা মায়েরা বোনেরা রয়েছেন, তো মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র উন্নয়নমুখী যে প্রকল্প সেটা নয়, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় যেই কথাটা দেয় সেই কথাটা মানুষের জন্য রাখে। এটা হলো মানুষের একটা জিনিস, যে মানুষ ভরসা পায় তার উপরে। কারণ আমরা এতদিন ধরে বামফ্রন্টকেও দেখেছি, আমরা বিজেপিকেও দেখছি, দেবশ্রী চৌধুরীকেও দেখেছি, কিন্তু মানুষ দেখেছে যে সবাই শুধুমাত্র ফেক মিথ্যে কথা ভোটের সময় আসে প্রতিশ্রুতি দেয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যারা সৈনিক রয়েছে আমরা, তো মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যেটা বলে সেটা করে। এবং সর্বোপরি গ্রাম বাংলার মায়েদের বোনেদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, সেটা বড় কথা সেটাও নয়, মায়েদের বোনেদের লক্ষ্মী বলেছে, যেটা আপনি আমি আমাদের ছেলে মেয়েদেরকে মা লক্ষ্মী বলি, মেয়েদেরকে তো আমাদেরকে আমার বাবারা লক্ষ্মী বলতো, তো সেই সম্মানটা তিনি আমাদেরকে লক্ষ্মী বলে দিয়েছে। তো মানুষ স্বতঃস্ফূর্তভাবে এবার বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই তারা চাইছে, যে দিদির উন্নয়ন তাদের সবার ঘরে ঘরে আছে এবং মেয়েদের জন্য এতটা সম্মান, সেই জন্য ঝড়ে বা আমাদের উন্নয়নে এবং চারিদিকে প্রচারে আপনি যদি দেখেন, গ্রাম বাংলায় গিয়ে দেখবেন শুধুমাত্র প্রচারের মধ্যে রয়েছে এই তৃণমূল। কারণ তৃণমূলই একটা এমন সংগঠন, এমন একটা দল, যেখানে আপনি বুথ থেকে ধরে বুথ প্রেসিডেন্ট পাবেন আপনি যেই সংগঠনেরই বলুন, এবং সেই সঙ্গে আপনি অঞ্চল প্রেসিডেন্ট পাবেন, সেই সঙ্গে ব্লক প্রেসিডেন্ট পাবেন, জেলা প্রেসিডেন্ট পাবেন, রাজ্য প্রেসিডেন্ট পাবেন। প্রত্যেকটা আমাদের সংগঠন বেশ সুন্দরভাবে সাজানো। কিন্তু আপনি যদি দেখেন অন্য কোনো সংগঠনের, আমি যেহেতু সংগঠন করি, তো আমরা সংগঠনটা গ্রাসরুট, মানে একদম মাটি অবধি শুরু থেকে পৌঁছে গেছে, এবং সেখান থেকে শুরু হয়ে একদম আপার লেভেল অবধি সবার সঙ্গে সবার যোগাযোগ রয়েছে। তো সেই জায়গায় সংগঠন এতটা ভালো কাজ করছে, যেখানে আমাদের প্রার্থী যিনি রয়েছেন কৃষ্ণ কল্যাণী, তার জন্য আমাদের যে প্রচার করতে গিয়ে আমাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সবাই একদম মাটি অবধি পৌঁছে দিয়েছে। আপনি উন্নয়নের কথা বলছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামাজিক যে প্রকল্পগুলো আছে, আপনারা বলছেন লক্ষ্মীর ভান্ডারের কথা, 500 টাকা থেকে 1000 টাকা করা হয়েছে, কন্যাশ্রী রয়েছে, সবুজ সাথী রয়েছে, এরকম পথশ্রী রয়েছে, একাধিক মানে সামাজিক প্রকল্প যার লক্ষ লক্ষ উপভোক্তা এটা তৈরি হয়েছে ঠিকই।
এটা করে কি আপনারা ভোট চাইছেন লক্ষ্মীর ভান্ডার বা এটা করে? বিরোধীরা কিন্তু অন্য কথা বলছে চৈতালি দেবী। বিরোধীদের অভিযোগ যে এই যে ভিক্ষা দেওয়া বা অনুদান দেওয়া এটা আসলে কোনো কার্যকরী কথা নয়। পশ্চিমবঙ্গের মানুষের কাছে কর্মসংস্থান নেই, ছাত্রছাত্রীরা বেকার হয়ে পড়ে রয়েছে। তাহলে এই সমস্ত কথাবার্তাগুলোর মোকাবিলা কিভাবে করছেন বিভিন্ন জায়গায় গিয়ে? সবার প্রথমে আমি বলি, যার পেটে খিদে রয়েছে তার সামনে যদি আপনি পরমান্নও দেন, তাহলে পরে তার খাওয়ার ইচ্ছে থাকবে না। যদি কারো পেটে খিদে থাকে না, তখন যদি আপনি যেই খাবারটাই দেবেন সেটা তার মানে মহাপ্রসাদ হিসেবে সে খাবে। তো সেই জায়গাটার ক্ষেত্রে আমি বলবো যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, যারা বলছে ভিক্ষে দিচ্ছে, হয়তো অনেকের সেটা প্রয়োজন নেই, কিন্তু ভিক্ষে বলে সেটাকে অপমান করাটারও আমার মনে হয় না তার কোনো এরকম এখতিয়ার রয়েছে। কারণ বহু মানুষ রয়েছে যারা এই লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকাটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে, সেটা দিয়ে তার ছেলে মেয়ের জন্য হয়তো একটা ভালো টিউশন, বা ছেলে মেয়ের জন্য একটা হয়তো ভালো খাবার ফল বা হরলিক্স কমপ্লেন কিছু একটা কিনে দিতে পারছে, মা তার স্বাদটা পূরণ করতে পারছে। সেই জায়গায় প্রথমে এটাকে ভিক্ষে বলাটা আমার মনে হয় এটা একটা খুব একটা কুরুচিকর কথা। আর এটাকে বলে দিয়ে যে লক্ষ্মীর ভান্ডার বলে নিয়ে বা কন্যাশ্রী রূপশ্রী বলে নিয়ে সেটা নিয়ে ভোট, হ্যাঁ সেটা নিয়ে কেন ভোট চাইবো না, সেটা বলে নিয়ে কেনই বা আমি বলবো না যে আমার দলকে ভোট দিন। কারণ আমাদের যে সরকার, তৃণমূলের সরকার, তো 34 বছর বামফ্রন্ট যখন রাজত্ব করেছিল, কেন সেই সময় সেগুলো দেয়নি? কেন আজকে বিজেপি পরিচালিত রাজ্যগুলোর মধ্যে লক্ষ্মীর ভান্ডারের মতন এত সুন্দর প্রকল্প করেনি? আজকে আপনি যদি বলেন, আমি একজন পলিটিশিয়ান হিসেবে আমার দল, আমাদের তৃণমূলের যখন সরকার রয়েছে পশ্চিমবঙ্গে, তাহলে তারা যে উন্নয়নমুখী প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছে, এটাই তো উন্নয়ন। আজকে আপনি যদি দেখেন গ্রাম বাংলায় শুধু কন্যাশ্রী রূপশ্রী সেটা নয়, মেয়েদের জন্য সম্মান, মায়েদের জন্য সম্মান, মায়ের মেয়ের জন্য সম্মান, তাহলে সেই জায়গাটা চিন্তা করেছে। আপনি রাস্তাঘাট দেখুন, পথশ্রীতে প্রচুর রাস্তা হয়েছে। এখন গ্রামে গেলে আপনি 34 বছর বামফ্রন্ট যখন রাজত্ব করেছিল তখন আপনি গ্রাম বাংলায় যেতেন, সেই কাদার রাস্তা, গরুর গাড়ি, কিন্তু এখন কিন্তু আপনি সেটা দেখবেন না। সেখানে পথশ্রীতে প্রচুর রাস্তা হয়েছে, সেটা কি উন্নয়ন নয়? আপনি দেখবেন প্রচুর লাইট লেগেছে। এখন গ্রাম বাংলায় আলোবিহীন কোনো জায়গা পাওয়া যায় না। আপনি প্রত্যন্ত গ্রামে যান, সেখানে আপনি গিয়ে দেখবেন এখন কেরোসিন তেলের লণ্ঠন পাওয়া যায় না, কারণ প্রত্যেকটা বাড়িতে ইলেকট্রিক পৌঁছে গেছে। এবং আপনার পথশ্রীতে আপনি দেখবেন রাস্তার পাশে আপনি স্ট্রিট লাইটগুলো রয়েছে। তো আজকে এগুলো যদি উন্নয়ন না হয়, এটার বেসে যদি আপনি ভোট না চান, তাহলে আপনি ভোট কিসের বেসে চাবেন? আপনি শুধু মিথ্যা কথা, ভুল প্রতিশ্রুতি, 15 লক্ষ দেব বলে সেটা না দেওয়া, শুধু গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া, জয় শ্রীরাম স্লোগান দিয়ে মানুষের কাছে ধর্মান্তরিত করা। ভগবান থাকবে আমাদের মন্দিরে, সেটাকে নিয়ে রাজনীতি হয় না। সেটা রাজনীতি হয় মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে। আমি যখন আপনার বাড়িতে যাব ভোট চাইতে বা আপনাকে ভোট দেওয়ার জন্য বলবো, কি বলে বলবো? আমি তো নিশ্চয়ই উন্নয়ন হয়েছে সেটার বেসিসে তো আপনাকে বলবো। তাহলে আমাদের বলার জায়গা অনেক বেশি, ওদের বলার কোনো জায়গা নেই। ওদের শুধু একটাই বলার জায়গা, যেটা মানুষ থেকে মানুষকে ভিন্ন করা, বিভেদ করা, এটা ছাড়া ওদের কাছে কিছুই নেই। চাকরি বললেন, চাকরি বাকরি নিয়ে, হ্যাঁ, তো আমাদের বিজেপি পরিচালিত যে সরকার, কেন্দ্রের সরকার, তারাও তো বলেছিল যে তারা এবার যদি দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয় আমাদের 2 কোটি চাকরি দেবে। তো সেই চাকরিগুলো কোথায় গেল সেগুলো? কেন রেল বেসরকারীকরণ হয়েছে? কেন আমাদের রেল সরকারিকরণ নয়? কেন এলআইসি বেসরকারীকরণ করে দিয়েছে? কোথায় তারা চাকরি? তারা আগে নিজেদের কথাগুলো বলুক। আমি উন্নয়ন বলতে গেলে, যদি আমি গ্রাম বাংলায় আপনি যান, আপনারা তো সাংবাদিকতা করেন, সেই সূত্রে আপনাদের যেতে হয়। আগে কিরকম ছিল, আপনি এখন গ্রাম বাংলার চিত্র আপনি তুলে ধরুন, দেখুন এখন গ্রাম বাংলায় সব ছেলে মেয়ে পড়াশোনা করছে। এবার এখানে একটা প্রশ্ন, যদি শিক্ষিত হয়, তবে আমি বলছি না সবাই চায় যে হায়ার এডুকেশন নিক, ভালো জব করুক, কিন্তু শিক্ষিত সমাজ মানে কিন্তু সমাজটা এগিয়ে যাওয়া। আমি যদি শিক্ষিত হই, আমার সন্তানকে আমি শিক্ষিত সমাজ ভালো কিছু বোঝাতে পারবো। তবে এর মানে এটা নয় যে আমি ঘরে ঘরে যেটা বিজেপি মানুষকে বলে যে ঘরে ঘরে চাকরি হবে, এটা কখনোই মিথ্যে প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দেয় না, সেটা কোনোদিনও সম্ভব না। কিন্তু শিক্ষিত হলে সমাজটা এগিয়ে যাবে, ভালো মানুষের চিন্তা ভাবনা হবে, সমাজটা সুন্দরভাবে গড়ে উঠবে। আর মহিলাদের শিক্ষা, যেটা সব থেকে প্রয়োজন, কারণ এটা সবসময় বলে যে শিশুর শিক্ষা মায়ের পেটেই হয়। তো মা যদি শিক্ষিত হয়, তবে তার সন্তানটা শিক্ষিত হয়। তো সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় একটা সুন্দর সমাজ গড়ার স্বপ্ন দেখেছে, মিথ্যে কথা বলে না। চৈতালি দেবী, আপনি রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে বলছেন, প্রচারে যখন যাচ্ছেন তখন কি শুনতে হচ্ছে যে মানে আপাতমস্তক দুর্নীতি এই রাজ্যে হয়েছে? আপনার এই মুহূর্তে রাজ্যের 2 মন্ত্রী জেলের অভ্যন্তরে, আপনাদের একেবারে বীরভূমের যিনি একেবারে মসিহা ছিলেন
আপাতত দিল্লির তিহার জেলে বন্দী, এবং সরকারি দপ্তরের একাধিক মানে কর্তা ব্যক্তি তারা দুর্নীতির দায়ে জেলে। যখন প্রচারে যাচ্ছেন, মানুষ প্রশ্ন করছে না যে খাটের তলা থেকে 50 কোটি কেন পাওয়া গেল? দেখুন, যাকে দেখতে পারি না তার চলনটা বাঁকা, তো এটা তো আমাদের একটা প্রবাদ বাক্য আছে। তো সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পশ্চিমবঙ্গে রয়েছে। এবার আপনি বলছেন যে দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি, শুধু দুর্নীতি বললে আমি বলছি দুর্নীতি বা চোর কাউকে আমি বলতেই পারি, আপনাকে আমি দুর্নীতিগ্রস্ত, আপনি আমাকে দুর্নীতিগ্রস্ত বলতে পারেন, সেটা প্রমাণ করতে হবে। তো আপনি আমাকে তো বলতেই পারেন, আপনি সেটা তো সিবিআই ইডি লাগিয়ে দেওয়া হচ্ছে, এটা তো যেহেতু ওরা পারছে না, যেহেতু আজকে আপনি যদি বলেন যে আমাদের অনুব্রত মণ্ডলের কথা আপনি বলছেন যে সেখানে ইয়ে আছে বীরভূমের এই বলছেন, তাহলে আজকে আমি বলি সেই যে বলা হচ্ছে, তাহলে গরু পাচার নিয়ে তাকে সেই জায়গার মধ্যে তাকে জেলে যেতে হয়েছে, তাহলে গরুটা যখন পাচার হয় নিশ্চয়ই বর্ডার সিকিউরিটি ফোর্স থাকে বর্ডারের মধ্যে, তাহলে সেই সময় বর্ডার সিকিউরিটি ফোর্সটা কি করছিল, সেটা তো কেন্দ্র সরকারের আন্ডারে থাকে, তাহলে তারা কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল? তাহলে তারা তাদের নিজের দায়িত্বগুলো আগে নিক, তারা সেই জায়গাটায় বন্ধ করুক। দুর্নীতি বলে যখন আপনি চিৎকার করবেন, সেটাকে প্রমাণ করতে হবে। আপনি যদি যদি আমি জিনিস করি, সেটাতে আপনিও যদি করেন, আপনি যতটা দোষী আমিও ততটাই দোষী, তাহলে আগে নিজেদের দিকটা দেখুক। আর সিবিআই ইডি লাগিয়ে দিয়ে দেখুন নিজেদের আজকে নিজেদের রাজ্যগুলোর মধ্যে কত কত টাকা পাওয়া যাচ্ছে, কোন কোন জায়গায় পাওয়া যাচ্ছে। আজকে ছত্তিশগড় কি পাওয়া গেল, ওখানে ওদের ওনাদের নেতাদের কাছ থেকে কি পাওয়া যাচ্ছে, হ্যাঁ কি পাওয়া যাচ্ছে, তো সেগুলোকে দেখাক, সেগুলোকে বলুক। শুধুমাত্র পশ্চিমবঙ্গে একটাও তো তদন্ত করে প্রমাণিত হয়নি এখনো পর্যন্ত। আপনি টাকা দেখালেন, এবার টাকাটা কোথা থেকে কে রেখেছে, কি করেছে, কোন জায়গা থেকে এসছে, শুধুমাত্র টিভি মিডিয়ায় দেখালেন। আর সিবিআই ইডি, আজকে আমি এখানে বসে আছি, কালকে দেখবেন আমার বাড়িতে সিবিআই ইডি লাগিয়ে দেওয়া হচ্ছে। আমি তো একটা সাধারণ কর্মী, আমরা কিছুদিন আগে দেখলাম একটা সাধারণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলা, তার বাড়িতে সিবিআই ইডি পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এগুলো তো মানুষ বুঝে গেছে যে শুধুমাত্র ওরা রাজনীতি করার জন্য, আপনি যাতে ওদের দলে ওয়াশিং মেশিনের মতন পাউডার, ডিটারজেন্ট পাউডার মতন, যেটা শুভেন্দু অধিকারীকে তোয়ালা মুড়ি নিয়ে বলা হচ্ছে যে বাই ফেস দেখা হয়েছে আপনাদের ইয়ে দিয়ে, সেখানে দেখা হয়ে যাওয়ার পরেও শুভেন্দু অধিকারীকে ওরা ক্লিন চিট দিচ্ছে। আজকে আমাদের দলে থাকলে পরে আপনি দোষী, আর আজকে বিজেপিতে চলে গেলে সেটা নির্দোষী। কিন্তু যারা সঠিকভাবে অনুব্রত মণ্ডলের মতন মানুষ, যারা দলকে ভালোবাসে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, হ্যাঁ সেটা তো অবশ্যই গুড় বাতাসা খাওয়াতে পারেন, গরমের দিন মানুষকে খাওয়ানো ভালো, কারণ জীবজ্ঞানে, তাহলে জীবজ্ঞানে শিবকে পূজাটা অবশ্যই অনুব্রত মণ্ডল জানেন, তো সেই জন্য তিনি গুড় বাতাসা অবশ্যই খাইয়েছেন। তো সেটা খাওয়ানো আমার মনে হয় না কোনো কিছুই ভুল, কারণ মানুষকে খাওয়াবে। তো সেই জায়গায় আমি তো মনে করি না যে এখন যদি অনুব্রত মণ্ডল বলতেন যে ভাই আমি তোমার দলে চলে আসছি, তাহলেই দেখতেন ওনাকে ক্লিন চিট দিয়ে সুন্দর করে ঢাকঢোল পিটিয়ে নিয়ে বলতেন যে ওয়াশিং মেশিনে ঢুকে গিয়ে এখন উনি একদম সাফ হয়ে গেছে। যেহেতু উনি আমার দলকে ভালোবাসে, সেই জন্যই উনি এখনো পর্যন্ত নিজের জমিটাকে বিক্রি করেনি, নিজের মান সম্মানকে বিক্রি করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে ধরে রেখেছে। তো সেই জন্যই আজকে তাদের সিবিআই ইডি লাগিয়ে দিয়ে তাদেরকে জেলে পোড়া হয়েছে। এখনো সেটা বিচার্য বিষয়, আইন বলবে, আইনের পথে চলবে। না, তবে বেশ কিছু ক্ষেত্রে যে তদন্ত চলছে, সেটা অবশ্যই আদালতের নির্দেশে, নিয়োগ দুর্নীতি ক্ষেত্রে আদালতের নির্দেশেই সিবিআই ইডি তদন্ত করছে। আপনারা বারবার যেটা অভিযোগ করেন যে কেন্দ্রের বিরুদ্ধে, যে আপনাদের প্রায় এটা দীর্ঘদিন ধরেই আপনাদের একাধিক দলীয় নেতা কর্মীরা বলে আসেন যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, এত কোটি টাকা আটকে রেখে দেওয়া হয়েছে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে আপনারা কাজ করছেন, এনওসি দিচ্ছেন না, টাকা গায়েব হয়ে যাচ্ছে, 100 দিনের কাজ, পুকুর কাটা হয়নি, সেই পুকুরের টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে নিচ্ছেন। তাহলে আপনাদের টাকা কেন দিতে যাচ্ছে? এটা তো ওনারা বলেছে, আপনি বললেন টাকা যদি ওনারা ছেড়েই দিতেন, টাকা যদি দিয়েই দিতেন, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গিয়ে তো আর দিল্লির বুকে ধর্ণা দিতে হতো না। নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য এত কাজ করে, ওনার এতটাই সময় বেশি নেই যে গিয়ে দিল্লিতে ধর্ণা দেবে, কারণ উনি সাধারণ মানুষের জন্য কাজ করে, আমাদের জন্য কাজ করে, যারা খেটে খাওয়া মানুষ, যারা কৃষক, শ্রমিক, মজুর, তাদের জন্য তিনি চিন্তা করেন। তিনি ওই মোদিজির মতন শুধুমাত্র এসি ঘরে বসে থাকা, যেসব ওই মোদির যারা লোক রয়েছে, যারা কালো টাকাকে সাদা করবে বলে বিদেশে পাচার হয়ে গেল, তাদের জন্য তিনি চিন্তা করেন না, জন্য তিনি কিন্তু দিল্লিতে গিয়ে ধর্ণা দিয়েছিল। এবার দিল্লির যে ধর্ণাটা দিয়েছে, সেখানে কেন্দ্র সরকার টাকাটা আটকে রেখেছে, আমাদের আবাসের টাকা, যেটা ওনাদের দেওয়ার কথা, তো সেই টাকাটা উনি দেননি। রাজ্যের যে কন্ট্রিবিউশন আছে,
আমাদের রাজ্য সরকার বলেছে আমরা সেটা দিয়ে দেব, কিন্তু ওনারা দিচ্ছেন না। সেখানে নানা রকম ক্রাইটেরিয়া দেখিয়ে দিয়েছে যে এই ক্রাইটেরিয়া থাকলে পরে আমরা টাকা দেব না, ঠিক আছে। তারপরেও যে এই লোকগুলো নমিনেট হচ্ছে ওই ক্রাইটেরিয়া বাদ দিয়ে, আপনার বাড়িতে মোটরসাইকেল থাকলে, আপনার বড় মোবাইল থাকলে, তো এগুলো থাকলে আপনি দেবেন না। 10টা রকম ক্রাইটেরিয়া আছে, তো সেই ক্রাইটেরিয়া বাদ দিয়েও যেই লোকগুলো হয়, যেই প্রাপকগুলো রয়েছে, তাদের টাকাটা ছাড়ুক। রাজ্য সরকারের যেটা কন্ট্রিবিউশন, কারণ ঘর আবাসের ক্ষেত্রে কিছুটা রাজ্যের থাকে, 60% থাকে কেন্দ্রের, আর 40% থাকে রাজ্যের। তো আমাদের রাজ্য বলেছে সেটা দিয়ে দেবে, কিন্তু কেন্দ্র সেটা দিচ্ছে না। তাহলে না দিলে আপনি এনওসিটা দেবেন কোথা থেকে? আপনি আমাকে বলুন। আপনাকে যদি আমি নাই দিই, তো আপনি আমাকে রসিদটা দেবেন কেমন করে? আমি আপনাকে জিনিসটা দেবো, তবে তো আপনি স্লিপটা দেবেন। তো আজকে তো সেটা দেয়নি। এবার 100 দিনের কাজের টাকা, যে টাকাটার জন্য আমরা ধর্ণা দিয়েছিলাম দিল্লির বুকে গিয়ে, এবং কলকাতাতেও ধর্ণা হয়েছিল, সেখান থেকেও কিন্তু কেন্দ্র ছাড়েনি টাকাটাকে। সেই টাকাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজকোষ থেকে, মানে রাজ্যের রাজকোষ থেকে তিনি কিন্তু দিনমজুরদের সেই টাকাটা ছেড়ে দিয়েছেন। আপনারা ভালো করে জানেন, সেটা কিছুদিন আগে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মানুষগুলোর কথা চিন্তা করেছে যারা 100 দিনের কাজ করেছে। তবে আপনি এনওসিটা দিচ্ছেন, আপনি কোন জায়গায় বলবেন? আপনি আগে দিন। আমাদের জিএসটির টাকা, যেগুলো আমাদের ট্যাক্সের টাকা, যেই পার্সেন্টেজটা আমাদেরকে দেওয়া উচিত, সেই পার্সেন্টেজটা তো আমাদের দিচ্ছে না। তাহলে আপনি কোন জায়গায় বলবেন যে আমাদেরকে দিচ্ছে? অন্য রাজ্যগুলোকে তো দিয়ে দিচ্ছে। আজকে যেই রাজ্যগুলো বিজেপি পরিচালিত, সেই রাজ্যগুলোকে দিচ্ছে। কেন আমাদের রাজ্যকে বঞ্চিত করে রেখেছে? কেন আমাদের রাজ্যে দেওয়া হচ্ছে না? শুধুমাত্র রাজনীতি, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মন্ত্রীর জন্য, আজকে মহিলা মুখ জন্য, যেটা গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র তিনি সেই জায়গাটায় প্রতিদ্বন্দ্বী করতে পারছে মানুষের কাজ করার জন্য, যে মানুষকে কিভাবে পাইয়ে দেওয়া যায় সুযোগ সুবিধা, গ্রামের প্রত্যন্ত মানুষ কিভাবে পায়। তো সেই জায়গাটা থেকে তারা এগুলো আটকে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে চাচ্ছে, কিন্তু সেটা হবে না। এবারে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, অষ্টাদশ লোকসভা নির্বাচন, বিজেপির বিরুদ্ধে আপনাদের সুর ক্রমশই চড়ছে, পাশাপাশি ইদানিং বিভিন্ন জায়গায় আপনাদের সর্বোচ্চ নেতৃত্ব ক্রমাগত সিপিএম এবং কংগ্রেসকে আক্রমণ চালাচ্ছে, এবং বলা হচ্ছে যে সিপিএম এবং কংগ্রেস হচ্ছে বিজেপির বি টিম হিসেবে কাজ করছে। এই বিষয়টা কি আক্ষরিক অর্থেই হচ্ছে যে ভোট কাটাকাটির অঙ্ক করে বিজেপিকে সুবিধা করে দিতে হচ্ছে, নাকি আপনাদের সঙ্গে গোপনে বিজেপির কোনো আঁতাত রয়েছে, যেটা বাম এবং কংগ্রেসের অভিযোগ? দেখুন, সেটা তো সে অভিযোগ করতেই পারে, আমিও একটা অভিযোগ করতে পারি। গণতান্ত্রিক দেশ, এটাই তো সবসময় আমরা বলি যে এটা সার্বভৌমত্ব, যেখানে আমরা আমাদের সংবিধান যখন থেকে তৈরি হয়েছে, আপনার বাক স্বাধীনতা রয়েছে, যে কোনো কিছু বলতে পারেন। তো আমারও রাইটস আছে, আমিও কিছু বলতে পারি, বা আপনি যদি আমার বিরুদ্ধে খারাপ কিছু বলেন, সেটা তো আমি অভিযোগও করতে পারি। এটা আমাদের ভারতবর্ষ, এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বলেছে যে সব ধর্ম বর্ণ সবাই একসঙ্গে আমরা থাকতে পারি। তো এখানে শুধুমাত্র একটা ধর্মকে আলাদা করে দেওয়া, আরেকটা ধর্মকে আলাদা করে দেওয়া, সেটা তিনি করছেন না, আমার নেত্রী করছেন না। তো আজকে আপনি যে প্রশ্নটা করলেন যে সিপিএম কংগ্রেসকে আমরা বলছি, তো আপনারা যখন দেখতে পাচ্ছেন তাদের যারা নেতৃত্ব রয়েছে, বিজেপির যারা নেতৃত্ব, তারা কি বলছে, আমি আমার 5 নং লোকসভা কেন্দ্র থেকেই বলছি, এখানে বিজেপির নেতৃত্বরা বলছে যে ভাই बीजेपी के अगर आप लोगों को चाहिए तो बीजेपी में वोट मत डालिए। कहाँ पर डालिए? माइनॉरिटी भाईদেরকে বলছে যে তোমরা ভোটটা কোথায় দেবে, তোমরা ভোটটা কংগ্রেসকে দিয়ে দাও। তোমাদের যদি বিজেপিতে দিতে না ইচ্ছে হয়, তোমরা কংগ্রেসকে দাও। তাহলে আপনি কেন বলবেন না? এটার একটা ভিডিও ফুটেজও রয়েছে, প্রমাণ রয়েছে। তাহলে আপনি সেই জায়গাটা থেকে প্রমাণ ছাড়া তো আপনারা বিশ্বাস করবেন না। তাহলে সেটা তো ভিডিও ফুটেজ রয়েছে যে তাদের নেতা, তাদের নেতৃত্ব এটা বলছে যে যদি বিজেপিকে না পছন্দ হয়, মাইনরিটি ভোট, তিনি একজন মাইনরিটির প্রতিনিধি, তিনি বলছে তাহলে পরে আপনি ভোটটা কংগ্রেসকে দিয়ে দেন, সিপিএম কে দিয়ে দেন, জোটকে দিয়ে দেন। তাহলে আপনি কোন জায়গাটায় আপনি সেটাকে অস্বীকার করবেন? অস্বীকার করার কোনো জায়গা নেই তো। তাহলে তারা তো একসঙ্গে এখন হয়েছে, জোট করেছে যাতে তৃণমূলকে হারানো যায়। তো তৃণমূলকে হারানো এতটা সহজ নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন মানুষের মনে গেঁথে গেছে, সেখানটার মধ্যে আপনি যেটা আমাদের মোহিত বাবু ভুল করেছিলেন, একবার বলেছিলেন মোহিত বাবু যে ভাই আপনারা কংগ্রেসকে যদি না ইচ্ছে করে, ভিডিও ফুটেজও সেটারও রয়েছে, তিনি সাংবাদিক সম্মেলনেই বলেছিলেন কংগ্রেসকে যদি দিতে ভোট না ইচ্ছে করে, তবে আপনারা ভোটটা বিজেপিতে দিয়ে দিয়ে। তো কংগ্রেস ভোটটা সম্পূর্ণ সুইম করে বিজেপিতে চলে গেছিল, সেই জন্য কংগ্রেস এখন রায়গঞ্জ থেকে অন্ততপক্ষে হাওয়া, রায়গঞ্জে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। তো সেরকম বিজেপিও এটা বলেছে, এবার দেখবেন বিজেপিও হাওয়া, বিজেপির কিছুই থাকবে না। সেই জন্য মার্কেটে বা রাস্তাঘাটে বা আপনি গ্রাম বাংলায় সব জায়গায় তৃণমূলই রয়েছে। আপনি মোহিত বাবুর কথা বললেন বিষয়টা নিয়ে, কিন্তু মোহিত বাবুর আবার একটা বিষয় রয়েছে যে মোহিত বাবু এখনো পর্যন্ত দলত্যাগ করেননি। তিনি যেটা বারংবার বলছেন যে নীতি আদর্শের লড়াই, দল ত্যাগ করবো না।
আদর্শগত জায়গা থেকে মোহিতবাবু ঠিক আছে। এবার যে কথাটা তখন বলেছিলেন তার ভিডিও সত্যতা অন্তত আরসিটিভি সংবাদ আমরা যাচাই করিনি, সত্যতা জানবার জন্য অন্য পন্থা রয়েছে। অবশ্যই চৈতালি দেবী, আমরা আমাদের এই আলোচনায় থাকবো, তবে তার আগে আমরা একটা বিজ্ঞাপনী বিরতি নিচ্ছি। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি আমাদের নির্বাচনের বিশেষ অনুষ্ঠান ভোটের খাস কথা, যেখানে আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা। ভোটের খাস কথা। Pushpa Furniture, the best furniture ever you have seen. কামাখ্যা তারাপীঠ সিদ্ধ তান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী বিদ্যা, বিবাহ, চাকরি, বিচ্ছেদ, বশীকরণ, ভূতপেত দোষ, মাঙ্গলিক দোষ, মামলা মোকদ্দমা, গৃহশান্তি, কালা জাদু থেকে মুক্তি, যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ওনাকে পাওয়া যাচ্ছে রত্নজ্যোতি শোরুম, দেবীনগর, রায়গঞ্জ। এছাড়াও পাবেন মালদা, শিলিগুড়ি, জলপাইগুড়িতেও। ভোটের খাস কথা। বিরতির পর ফিরে এলাম আরসিটিভি সংবাদের বিশেষ নির্বাচনী অনুষ্ঠান ভোটের খাস কথাতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা। চৈতালি, তুমি ভোটে বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম আপনারা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে হাতিয়ার করেই ভোটের ময়দানে নেমেছেন। এবার আসি একটু জেলার প্রসঙ্গে। উত্তর দিনাজপুর জেলায় এখনো পর্যন্ত কৃষিভিত্তিক জেলা, কিন্তু শিল্প তেমন কোনো কিছু নেই। সরকারি যে স্পিনিং মিল ছিল সেটাও প্রায় প্রায় বলতে কি বন্ধ হয়েই গেছে। এদিকে ধরুন আমাদের দিকে চা শিল্প একটা ভালো বাতাবরণ তৈরি হতে পারতো, আনারস শিল্প তৈরি হতে পারতো, আমাদের মোহিনীগঞ্জের বিখ্যাত তুলাইপাঞ্জি চাল লন্ডন অলিম্পিকের হেসেলে ঢুকে যেতে পারে, কিন্তু এখনো পর্যন্ত সেটাকে নিয়ে কোনো রকম উচ্চবাচ্য কিছু করা হয়নি। তো এই যে শিল্প স্থাপন, একটা শিল্প স্থাপন না হওয়ায় জেলার বুকে যে কর্মসংস্থানের সমস্যা, এটা নিয়ে আপনাদের সরকার কোনো উদ্যোগ কেন নিল? দেখুন, এটা নিয়ে তো উদ্যোগ আমি আপনাকে প্রথমেই বলি যে বিগত দিনে আমাদের এখানে কংগ্রেসের বিধায়ক ছিল, তিনি উদ্যোগ নেননি। তারপরে আমাদের এখানে এমপিও যদি বলেন, তার আগে ছিল সিপিএম মোহাম্মদ সেলিম, এখন তারপরে হচ্ছে দেবশ্রী চৌধুরী। আমার যতদিন রাজনৈতিক ক্যারিয়ারে আমি যেটা দেখেছি, তো তৃণমূলের কখনোই কোনো বিধায়কও ছিলেন না এবং তৃণমূলের কখনো কোনো সাংসদও ছিল না। তো সেই ক্ষেত্রে এখন বর্তমানে আমাদের কৃষ্ণ কল্যাণী সাহেব, তিনি আমাদের তৃণমূল দলে যখন যোগ দিলেন, তিনি বিধায়ক হিসেবে আমাদের এই রায়গঞ্জ বিধানসভা থেকে, তো তিনি কিন্তু চেষ্টা বরাবরই করে যাচ্ছে। তিনি দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের এখানে একটা সভা করতে এসেছিলেন কর্ণজোড়া অডিটোরিয়ামে, তিনি কিন্তু বলেছিল, দিদি এখানে কিন্তু একটা সয়াবিনের তেল একটা কিন্তু কারখানা করা যায়। তার প্রচেষ্টা রয়েছে, তিনি বিধায়ক হিসেবে তিনি চেষ্টা করেছে যেই জিনিসগুলো করা যেতে পারে, যে দিদি এই জিনিসগুলো করা যেতে পারে, শিল্প, সেটাও তো একটা শিল্প। তো সেই জায়গায় আমাদের যদি এবারকার লোকসভার সাংসদ যদি আমরা জেতাতে পারি আমাদের প্রার্থীকে, কৃষ্ণ কল্যাণী সাহেবকে, তিনি নিশ্চয়ই এই দিকে এই আওয়াজগুলো, এই কথাগুলো, শিল্প করতে হবে, এটা রাজ্য অবধি এবং দিল্লি অবধি তিনি কিন্তু পৌঁছে দেবে। কিন্তু এর আগে মোহিতবাবু কোনোদিনও পৌঁছাতে পারেননি। মোহিতবাবু সেই জায়গাটা তুলে ধরে রাখতে পারেননি, কারণ তিনি তো ছিলেন, তিনি সেটাকে ধরে রাখতে পারেননি। এবং দেবশ্রী চৌধুরী করতে পারেনি, আমাদের মোহাম্মদ সেলিমও করতে পারেনি, দীপা দাস মুন্সিও করতে পারেননি। তো সেই জায়গায় আমি মনে করি আমার দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, সেই জায়গায় যদি আজকে লোকসভার সাংসদ পায়, নিশ্চয়ই তিনি এটাকে তুলে ধরবেন এবং বহু কর্মসংস্থান এবং শিল্প অবশ্যই আমাদের এই উত্তর দিনাজপুর জেলায় হবে। যার কারণ আমাদের প্রার্থী যিনি রয়েছেন, তিনি এই ব্যবসা ঘরানা থেকেই রয়েছেন, তিনি ব্যবসাটাকে ভালোবাসেন, শিল্পকে ভালোবাসেন। তো অবশ্যই তিনি এই পশ্চিমবঙ্গের এই উত্তরবঙ্গের যেখানে আমরা বসবাস করি এই রায়গঞ্জ লোকসভায়, তিনি অবশ্যই সেখানে শিল্প কারখানা গড়ে তুলবেন।
উত্তর দিনাজপুর জেলার একটা বড় সমস্যা স্বাস্থ্য পরিষেবা নিয়ে। আপনারা বলবেন যে আপনারা সুপার স্পেশালিটি হসপিটাল করেছেন, কিন্তু একটু যদি সিরিয়াস কোনো সমস্যা হয়, একটা হার্টের সমস্যা বা নিউরোর সমস্যা, অসহায় মানুষকে মানে কারি কারি টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে হয় শিলিগুড়ি দৌড়তে হচ্ছে, না হলে কলকাতায় দৌড়তে হচ্ছে। রায়গঞ্জে একটা এইমস স্থাপনের প্রচেষ্টা ছিল, কিন্তু অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের সৌজন্যে এইমসটা রায়গঞ্জে স্থাপিত হয়নি। কিন্তু আপনারা পরিকাঠামো মানে বাইরের স্ট্রাকচার আপনারা করেছেন, কিন্তু ভেতরের স্ট্রাকচারের কি অভাব মনে হয় না, যে অসহায় মানুষরা দিনের পর দিন কলকাতা বা শিলিগুড়ি তারা যাচ্ছে অ্যাম্বুলেন্স করে, চিকিৎসকের অভাবে বলা যেতে পারে? দেখুন, এটা তো সত্যি কথা, স্বাস্থ্য পরিষেবা একটা খুব জরুরি পরিষেবা, যেটা আপনার বাড়ির লোক অসুস্থ হলে, আমার বাড়ির লোক অসুস্থ হলে প্রথমে আমরা কিন্তু লোকাল যেখানে রয়েছে সেখানেই যাব। সেটা আমাদের রায়গঞ্জ মেডিকেল গভর্নমেন্ট হসপিটাল অ্যান্ড কলেজ। তো আগে আমাদের যেই হসপিটাল যেটা ছিল সেখানে কিন্তু তার থেকে এখন মেডিকেল গভর্নমেন্ট কলেজ হয়ে গেছে। এখানে ডাক্তার এখান থেকে ডাক্তার তৈরি হচ্ছে মেডিকেল কলেজ থেকে। হ্যাঁ, যেহেতু হয়ে গেছে কলেজ, তো সেই জন্য এখানে ডাক্তার তৈরি হচ্ছে, এখান থেকে নার্স তৈরি হচ্ছে। যেটা আগে ডাক্তার আর নার্স তৈরি হতে গেলে এখন আমাদেরকে শিলিগুড়িতে যেতে হতো বা কলকাতায় যেতে হতো। আপনার আমার ঘরের ছেলেমেয়েরা এখন বাড়িতে পড়ে তারা ডাক্তারি বা নার্সিং ট্রেনিং করতে পারছে আমাদের এখানে। এটা আমাদের একটা বিশাল বড় প্রাপ্তি, যেটা আমাদের আগে ছিল না, যেটা আমাদের অনেক চেষ্টার পরে এটা হয়েছে। কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণটা আমাদের নিজেদের জন্য, আমরা কিছু দিতে পারিনি, কিন্তু তিনি আমাদের দিয়ে গেছে। তো আপনি বললেন যে ডাক্তার, হ্যাঁ, এখানে হয়তো নিউরোলজিস্ট, যেটা আমি জানি, কার্ডিও, সেটার একটু অসুবিধা হয়তো সমস্যা রয়েছে, যে ভালো কার্ডিওলজিস্ট প্রয়োজন। তো এটা কিন্তু আমাদের যিনি এখন বর্তমানে যে প্রার্থী রয়েছেন কৃষ্ণ কল্যাণী সাহেব, তিনি কিন্তু এটাকে অনেকটাই তুলে ধরেছেন, এবং তার প্রচেষ্টাতেই আমাদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ যে রয়েছে তার কিন্তু দেখবেন যে পরিকাঠামোটা অনেকটাই উন্নয়ন হয়েছে, এবং তিনি বারবার বসে নিয়ে বোর্ডের তিনি কারণ তার কাজ করার মানসিকতা সবসময় মানুষের জন্য থাকে। তো সেই জন্য তিনি এটা চেষ্টা করেছে, এবং তিনি কথা দিয়েছে যে রায়গঞ্জে যাতে আমাদের এই সুন্দরভাবে যেটা মেডিকেল গভর্নমেন্ট কলেজ রয়েছে এখানে ডাক্তারটা যাতে অ্যাভেলেবেল হয়, সেই জন্য তিনি কিন্তু চেষ্টা করছেন। আপনি জানলে, আপনি যদি যান তো দেখবেন এখানে যে সেক্টরগুলো রয়েছে, যেখানে ইউএসজি হয়, যেখানে এক্সরে হয়, যেগুলো আগে যেই রকম ছিল তার থেকে অনেক গুণ ভালো। কিন্তু আমাদের প্রার্থীর কিন্তু মনিটরিং এ কিন্তু খুব সুন্দর করে হয়েছে। তিনি কথা দিয়েছে, আপনি যেটা বললেন, আপনার সঙ্গে আমিও তো সবসময় হসপিটালে যাই, অবশ্যই আমারও সেটা ডিমান্ড থাকবে যে কার্ডিওলজিস্ট এবং আমাদের যাতে নিউরোলজিস্ট যেটা আছে, কিন্তু তার থেকে যাতে ভালো উন্নতর সেই চেষ্টাটা একদম ডাক্তার যাতে এখানে আসে, সেটা অবশ্যই তিনি দেখছেন এবং তিনি দেখবেন। যেহেতু এখন ভোট চলে এসছে, তিনি সেদিকে আছেন, কিন্তু তিনি অবশ্যই করবেন। তিনি মানুষের জন্য কাজ করেন, জিতুক হারুক পরের ব্যাপার, কিন্তু তিনি মানুষের জন্য কাজ করে, সেই জন্য তিনি অবশ্যই সেটা করবেন। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, বিজেপির কার্তিক চন্দ্র পাল, অন্যদিকে জোট প্রার্থী হিসাবে আলী ইমরান রঞ্জ, মাঝখানে আপনারা রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। লড়াইটা কতটা শক্তিশালী হবে মনে হচ্ছে? যে কোনো লড়াই আপনি যখন লড়বেন, সেই জন্যই বলা হয় যে লড়াই চাই, লড়াই করেই বাঁচতে চাই। তো যে কোনো লড়াই আপনি নামবেন, যখনই জীবন যুদ্ধের লড়াইয়ে নামলেও সেটাও কঠিন। আপনি যখনই যে জায়গায় যাবেন, লড়াইটা সবসময় কঠিন থাকে, কারণ যদি আপনি কঠিন লড়াই না লড়েন তাহলে আপনার জেতার মজাটা থাকবে না। তো অবশ্যই আমরা যেই লড়াইয়ে নেমেছি, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকরা, আমরা কৃষ্ণ কল্যাণীর নেতৃত্বে আমাদের প্রার্থী রয়েছে, তাকে জেতানোর জন্য যে লড়াই আমরা নেমেছি, অবশ্যই আমরা 100-এর মধ্যে 100% আমরা আশাবাদী। কারণ মহিলা যারা রয়েছে, মহিলারা স্বতন্ত্রভাবে, একদম স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে বলছে যে আমরা দিদিকে চিনি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি। তারা কৃষ্ণ কল্যাণী বা আমাকে বা অন্য কাউকে চেনার থেকে আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে। তো সেই জায়গাটায় মানুষ এগিয়ে এসে বলছে যে দিদিকে চাই, আমরা বলার আগেই বলছে দিদিকে চাই। তো সেই জায়গায় কে কার্তিক পাল, কে ভিক্টর, সেটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর একটাই, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, যে তিনি মায়েদের সম্মান দিয়েছে, মেয়েদের সম্মান দিয়েছে। সেই জন্যই আমরা কখনোই চিন্তিত কোনো কিছুই নই। এবং ভিক্টর তিনি তার মতন করে দাঁড়িয়েছেন, তিনি তার মতন প্রচার করবে, তিনি গণতান্ত্রিক দেশ,
তিনি দাঁড়িয়ে নিয়ে প্রচার করবে এবং আমরা সাধুবাদ জানাই তিনি প্রচার করুক, এবং কার্তিক পাল দাঁড়িয়েছে তিনি প্রচার করুক। কিন্তু তাই বলে যে এটা নয় যে মানুষ কাকে নেবে সেটা আমি আপনি জোর করে চাপিয়ে দিতে পারবো না, কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেছে, বিজেপিরও পায়নি, কংগ্রেসের পায়নি, না কার্তিক পালের পেয়েছে, না আপনি ভিক্টরের পেয়েছে। তো সেই জায়গাটার মধ্যে আজকে ভিক্টর তো সেই জন্যই উনি ওনার প্রচার করছে, ওনার প্রচারের মাধ্যমে, কার্তিক পালের করছে, কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে কৃষ্ণ কল্যাণের জন্য প্রচার করছে। এটাই পার্থক্য। আপনাদের বিরুদ্ধে আরো একটা বড় অভিযোগ রাজ্য জুড়ে, যে ভোট আসলেই একেবারে সন্ত্রাসের আতুর ঘরে পরিণত হয়ে যায় পশ্চিমবঙ্গ, এবং জম্মু কাশ্মীরের থেকেও বেশি সেন্ট্রাল ফোর্স এখানে রিক্রুট করা হয়েছে। তো লোকসভা, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কি সাধারণ মানুষ রবীন্দ্রসঙ্গীত শুনবে নাকি ডিজে শুনবে, কোনটা শুনতে পারে? দেখুন, দুটাই দুই রকম সঙ্গীত। আপনি বললেন রবীন্দ্রসঙ্গীতকেও এখন আমরা মডিফাই করে নিয়ে ডিজের তালে বাজাই, সেটাও তো হয় যে আমরা যখন রবীন্দ্রসঙ্গীত শুনি, রবীন্দ্রসঙ্গীত গানটাকেও ডিজের তালে বাজায় অনেকে। তো সেটা বড় কথা নয়, সেটা আপনার মানসিকতা। আপনি রবীন্দ্রসঙ্গীতটাকে রবীন্দ্রসঙ্গীতের মতন করে শুনবেন, না এখনের যে নতুন ভার্সানে রবীন্দ্রসঙ্গীতটাকে ডিজের মতন করে করা হয়েছে সেটাতে শুনবেন, সেটা আপনার মানসিকতায় হয়। তো আপনি যেভাবে ইচ্ছা সেভাবে শুনতে পারেন। তো সন্ত্রাস বা আপনি যদি কাউকে, আমার একটা হাত থাকলে একটা হাতে তো তালিটা বাজবে না, দুটো হাত লাগলেই তালি বাজবে। তো সেই জায়গাটার মধ্যে শুধুমাত্র তৃণমূলই সন্ত্রাস করে, তৃণমূলই সমস্ত কিছু করে, আর সবাই ধোয়া তুলসী পাতা, সাধু সব বসে আছে সাধু সেজে, এটা তো কখনোই হতে পারে না। হতে পারে কি? এটা হতে পারে না। তো শুধুমাত্র তৃণমূলের দিকে, যেহেতু আমরা রুলিং পার্টি এখানে পশ্চিমবঙ্গে, তো আমাদের উপরে এই এলিয়েন্সটা আসবেই যে আমরা জোর করছি, আমরা সমস্ত কিছু করছি, কিন্তু এটা কখনো বাস্তব নয় যে শুধুমাত্র তৃণমূলই সন্ত্রাস করে। আপনি অন্য জায়গায় দেখতে, কালকে আপনি যদি নিউজগুলো আমরা যখন দেখলাম, বহু জায়গায় মানুষ রয়েছে, বিজেপি এতটাই মানুষের সঙ্গে বাজে ব্যবহার করছে, এতটাই সন্ত্রাস করার চেষ্টা করছে যে মানুষ ভীত সন্তুষ্ট। তো শুধুমাত্র তৃণমূলের কোনো কিছু হলো, হয়তো কিছু, আমি আপনাদের বলছি না, কিছু মানুষ আছে, কিছু সোশ্যাল মিডিয়া বা কিছু এরম আছে যে তৃণমূলের এগেনস্টে গিয়ে প্রচার করে, তৃণমূলের বাইরে গিয়ে প্রচার করে, কিন্তু বিজেপি যেগুলো করছে সেগুলো তারা ধোয়া তুলসী পাতা হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটার মধ্যে অবশ্যই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদেরকে শেখায় যে ভাই তোমরা শান্তি মতন থাকো, কারণ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যই এমন রাজ্য যেখানে মানুষ স্বাধীনভাবে ভোটটা দিতে পারে, দেয়, লাইনে দাঁড়িয়ে দেয়। তো সেই জন্যই এবারও তারা দেবে, তারা রবীন্দ্রসঙ্গীতও শুনবে, তারা ডিজেও শুনবে, যার যেরকম নেওয়ার সে সেরকম নেবে, কিন্তু অবশ্যই শান্তিপূর্ণভাবে, নিরপেক্ষভাবে, স্বতন্ত্রভাবে ভোটটা দেবে। আর আমার মনে হয় কেন্দ্র সরকারের কেন এতটা ভয় পায়, এতগুলো ফোর্স ডাকিয়ে নেওয়ারই বা কোন দরকার, কি প্রয়োজন, কেন তারা ভয় পাচ্ছে যে মানুষ ভোট দেবে, মানুষ তৃণমূলকে ভোট দিয়ে দেবে, জোর করে নিয়ে তাদের ভোটটা আটকে দেওয়া হবে? তো মানুষ তো ভোট দেবে, যাকে চাইবে তাকে ভোট দেবে। এর আগে কি মানুষ ভোট দেয়নি? এর আগে কি আমাদের লোকসভা সাংসদ হয়নি? এর আগে কি আমাদের বিধায়ক হয়নি? তো সেই জায়গায় থেকে তাদের এতটা ভয় কি জন্য আমি জানি না। আমার মনে হয় সেই জায়গায় বর্ডারে যদি এই সিকিউরিটি ফোর্সদের লাগানো হয়, আমার মনে হয় অনেকটাই তারা আমাদের পাকিস্তান থেকে হোক আর আমাদের এই গরু পাচার থেকে যেগুলো ওরা এলিগেন্স লাগায়, তাদেরকে মনে হয় ঠিক জায়গায় কাজে লাগালে মনে হয় ভারতবর্ষটা অনেক সুন্দরভাবে থাকবে। তো এত ফোর্স আমাদের মনে হয় না প্রয়োজন নেই, তারা লাগিয়েছে তাদের ইচ্ছে। শেষ প্রশ্ন আপনার কাছে, একেবারে সভানেত্রী হিসাবে গোটা জেলা জুড়ে প্রচার করছেন সকাল থেকে রাত পর্যন্ত, আরসিটিভি দর্শকদের মাধ্যমে, আরসিটিভি এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন আপনি? আমি তো শুধু বার্তা দেব একটাই, যে যিনি কথা দিয়ে কথা রাখে, আমার মনে হয় তার পাশেই মানুষের থাকবে এবং মানুষ বরাবরই আছে। যারা শুধুমাত্র মিথ্যে কথা বলে, শুধুমাত্র মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেয়, শুধুমাত্র ধর্ম নিয়ে রাজনীতি করে, কারণ আমার মনে হয় ধর্মটা যার যার, উৎসবটা সবার। তো সেই জন্যই আমরা সবাই মিলে একসঙ্গে ভোটটা দিতে যাব, কিন্তু ভোটটা দেওয়ার আগে এই কথাগুলো চিন্তা করব। আপনার বাড়ির মা বোন, তাদেরকে সম্মানটা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমার ভাইদেরকেও বলবো তোমার বোনের বিয়ের চিন্তাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। তো সেই জন্যই আমাদের সেই সম্মানটা দিদি দিয়েছে। তো অবশ্যই উন্নয়নের ক্ষেত্রে অবশ্যই সবাই মিলে সুচিন্তিত নাগরিকের মতন, মানুষ যেটা উন্নয়নকে বেছে নিয়েছে, তো অবশ্যই সবাই মিলে যাতে একসঙ্গে গিয়ে ভোটটা, নিজেদের মতামতটা প্রকাশ করে, কিন্তু প্রকাশ করে নিয়ে যাতে মানুষকে পরে আফসোস না করতে হয়। যেমন দেবশ্রী চৌধুরীকে দিয়ে আমরা
এখন এই 5 নং লোকসভা কেন্দ্রের মানুষ আফসোস করছি যে দেবশ্রী চৌধুরীকে কোনোদিন আর দেখতে পাই না, করোনাতেও দেখতে পাইনি, আমফানেও দেখতে পাইনি, মানুষের আপদ বিপদে দেখতে পাইনি। তো সেটা যাতে মানুষ ভুলটা অবশ্যই করবে না, এটা আমার আশা রয়েছে, কারণ মানুষ এতটা বোকা নয়, কারণ মানুষ একবার দেখে নিয়েছে, মানুষ আর বারবার ভুল করবে না। এটাই মানুষের কাছে আমার আবেদন যে আপনারা সঠিকভাবে নিজের মতামতটা অবশ্যই পোষণ করবেন, কারণ আপনারা যথেষ্ট বুদ্ধিসম্পন্ন সচেতন নাগরিক। 5 নং লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের সচেতন এবং বুদ্ধির ওপর আমার বিশ্বাস ও আস্থা রয়েছে। সবাই মিলে সেই জায়গাটাতেই ভোট দেবে যেই জায়গাটায় উন্নয়ন রয়েছে। অসংখ্য ধন্যবাদ চৈতালি দেবী আমাদের সঙ্গে কথা বলবার জন্য। চৈতালি দেবী এতক্ষণের বিস্তারিত আলোচনায় পরিষ্কারভাবে জানাচ্ছেন যে মুখ কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এখনো 42টি লোকসভা আসনের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে মুখের দিকে তাকিয়ে ভোট দিচ্ছে, এখানে কোনো প্রশ্নচিহ্ন থাকতে পারে না। পাশাপাশি জেলার উন্নয়ন নিয়ে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়েও তিনি কিন্তু জোরদার সওয়াল করলেন যে এমন কাউকে ভোট দেবেন না যাতে করে পরে আফসোস করতে হয়। তার দাবি যে তৃণমূল কংগ্রেস যদি এখানে জয়ী হন তাহলে জেলার যার সার্বিক উন্নয়ন যেটা এখনো বাধাপ্রাপ্ত রয়েছে বলে চৈতালি দেবী দাবি করছেন, সেটার পথ অনেকটা মসৃণ হবে। এবং অবশ্যই বাড়তি কথা যে বারংবার যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিপক্ষে ওঠে, সন্ত্রাস যে একটা উচ্চস্বরে আওয়াজ তোলে, সেখানেও তিনি পরিষ্কার জানাচ্ছেন যে মানুষ গণতান্ত্রিক উৎসব শান্তিপূর্ণভাবে দেবেন এবং সেখানে রবীন্দ্রসঙ্গীতও বাজবে, সেখানে ডিজেও বাজবে। মানুষ যেভাবে মানে যে কালচারটাকে গ্রহণ করবে, তবে ভোট হবে শান্তিপূর্ণ পরিবেশে, এমনটাই জানাচ্ছেন চৈতালি দেবী। আগামী 4 তারিখ লোকসভা ভোটের নির্বাচন, সেই নির্বাচনেই পরিষ্কার হয়ে যাবে সাধারণ মানুষ কোন দিকে রয়েছে। ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য আপনাদের সকলকে আরো একবার অভিনন্দন এবং শুভেচ্ছা। ততদিন ভালো থাকবেন। নমস্কার। ভোটের খাস কথা।